মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমাদের একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি হালকা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আর অল্প কফি, বেশি কিছু খাবো না, কারণ দুপুরেও আছে আজকে খুব ভালো খাবার। যাচ্ছি আমাদের পছন্দের ক্যাফে সিএল। আজকাল এই মবলা কফিটার একদম প্রেমে পড়ে গেছি, তাই আজকের এই বিশেষ দিনে এই কফিটা না খেয়ে আর পারলাম না, তাই চলে এলাম শুধুমাত্র এই কফিটা খাওয়ার জন্য। আমার সৈকত দুজনেরই এটি ভীষণ পছন্দ। সাথে নিয়েছিলাম ব্রেড আর স্ক্র্যাম্বলড এগ। একটাই নিলাম কারণ বেশি খাবার ইচ্ছে নেই, এই একটাই দুজন মিলে অল্প অল্প খেয়ে নেব। এই নিয়েই দোকানে আমরা বেশ কয়েকবার চলে এলাম। প্রত্যেকবার এসে বিভিন্ন রকম খাবার ট্রাই করি এবং প্রত্যেকটি খাবারই দুর্দান্ত বানায়। খুব ভালো কোয়ালিটির ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানায় এবং খুব যত্ন করে বানায়, এবং পরিবেশনও খুব সুন্দর। আজকে সকাল থেকে আকাশের মুখ ভার, আর ওয়েদার আপডেট বলছে সারাদিন এরকম মেঘলাই থাকবে। মাঝে মাঝে হয়তো সূর্যের মুখ দেখা যাবে, নয়তো বেশিরভাগ সময়ই এরকমই থাকবে। রবিবার সকালে ভিক্টোরিয়া মার্কেটে ভালোই লোকজনের ভিড় রয়েছে। সামনে যে দোকানগুলো আছে সেগুলোতে ভালোই লোকজন খাওয়া দাওয়া করছে। আমাদের যেরকম পেটাই পরোটা হয় সেরকম শ্রীলঙ্কান পরোটা কোত্থু। আমরা এসেছি দু একটা সবজি নিতে আর কফি বিনস নিতে। আমরা যে ফিল্টার কফি খাই তার কফি বিনসটা শেষ হয়ে গেছে, তাই আজকে একটা নতুন রকমের বিনস ট্রাই করলাম। এটাতে কফিটা লাইট হবে আর তার মধ্যে একটা চকলেটের ফ্লেভার হবে। দেখা যাক, বাড়ি গিয়ে ট্রাই করব কেমন খেতে হয়। এই বিনসটা নিলাম। এখন যাচ্ছি অ্যানিভার্সারি গিফট কিনতে। সৈকত আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেটা এখনো খোলা হয়নি। ওর জন্য একটা গিফট কিনতে যাওয়া হচ্ছে, চলো। এই দেশের অন্যতম প্রধান ইলেকট্রনিক্সের দোকান হলো জেবি হাইফাই। আমরা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স কিনতে হলে প্রথমে এই দোকানেই আসি। বিশাল বড় বড় সাইজের হয় দোকানগুলো। একটা ছোট্ট পেন ড্রাইভ থেকে বড় বড় ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সবই পাওয়া যায়। আমরা আপাতত সৈকতের জন্য একটা হেডফোন কিনতে এসেছি, কারণ ওর একটা ভালো হেডফোন কেনার ইচ্ছে। এখন গিয়ে ট্রাই করব বিভিন্ন ধরনের হেডফোন, যেটা শুনতে ভাল লাগবে সেটাই নেওয়া হবে। ও এসে অলরেডি একটা ট্রাই করা শুরু করেছে বোসের। দেখা যাক এটা কেমন শুনতে হয়, আগেও শুনে নিক তারপরে আমি শুনবো। এই রোটাতে পুরোটাই হেডফোনই পাওয়া যাচ্ছে। এখানে এসে তুমি প্রত্যেকটা দেখে শুনে পছন্দ করে সাউন্ড টেস্ট করে তারপরে নিতে পারো। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। ভালো করে শুনে পছন্দ হলে, সাউন্ডটা যদি তোমার ভালো লাগে তাহলেই তুমি কিনবে, না হলে নয়। সৈকত এদিকে ওদিকে মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে খুব ভালো করে শুনছে। বোসটা শোনা হয়ে গেছে, এবার এসছে সোনোস। সোনোসও কিন্তু দারুণ আজকাল হেডফোন বানাচ্ছে, মানে এত সুন্দর ক্ল্যারিটির হেডফোন, দারুণ লাগে শুনতে। সোনোসটা সত্যিই দুর্দান্ত। শেষ পর্যন্ত সৈকতের হেডফোনটা আজকে কেনা হলো না, অর্ডার দিয়ে আসা হলো, দু একদিন পরে পাওয়া যাবে, কারণ আজকে ওর পছন্দের কালারটা এখন অ্যাভেলেবেল না। এখন বানাবো পোলাও আর আলুর দম। পোলাওয়ের জন্য ভালো করে চালটা ধুয়ে নিয়ে থালায় থালায় সাজিয়ে দিলাম। একটু শুকিয়ে গেলে তারপরে ম্যারিনেট হবে। একটা বড় বোলের মধ্যে চালগুলো নিয়ে নিয়েছি। এবার হলুদ, গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে ঘি দিয়ে ভালো করে চালটা মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে চালটা খুব আলতো হাতে মাখাতে হবে। বেশি চিপে চিপে মাখলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে, তাই আলতো হাতে চালটা মাখাটা খুব জরুরি। সাথে দিতে হবে কিছুটা আদা বাটা। আমি আগে দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। অন্যদিকে আলুর দমটা বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে টমেটো, একটু পোস্ত, কাজু বাদাম এসব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নেব। কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে গ্রেভিটা ঢেলে দিতে হবে। অনেকে ডাইরেক্টও ঢেলে দিতে পারেন, কিন্তু আমি ছেঁকে দেওয়াটাই পছন্দ করি, তাহলে গ্রেভিটা খেতে খুব ভালো হয়। আলুর টুকরোগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবার গ্রেভিটা রেডি হয়ে গেলে আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। লাস্টে কিছুটা কসুরি মেথি আর গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে আলুর দম।
চালটা ম্যারিনেট করা প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার পোলাওটা বানাতে শুরু করলাম। প্রথমে কাজুটা ভেজে নিলাম, তার সাথে কিছুটা গোটা গরম মশলা। ওটা ভাজা হয়ে গেলে তার মধ্যে চালটা দিয়ে দেব। এবার চালটা খুব ভালো করে ভাজতে হবে আস্তে আস্তে, কম আঁচে প্রায় 20-25 মিনিট ধরে ভেজে যখন চালটা বেশ একটা স্বচ্ছ হবে তখন জল দিতে হবে। পোলাওতে চাল আর জলের মাপটা খুব ইম্পর্টেন্ট। চাল যতটা দেবে জল তার ঠিক ডবল। আমি 5.5 কাপ চাল দিয়েছিলাম, তাই জল দিচ্ছি 11 কাপ। জলটা গরম দেওয়াটা ভালো। তারপর দিয়ে দিতে হবে নুন। নুনটা চেক করতে হবে যেন জলটা অল্প নোনতা হয়। চাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দেব কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা আর চিনি দিতে হবে। এবার চিনিটা দিতে হবে যতটা চাল দিয়েছি তার 1/3, মানে আমি দিলাম 1.5 কাপের একটু বেশি। চালটার সাথে চিনিটা খুব যত্ন করে মেশাতে হবে, আলতো আলতো করে, না হলে কিন্তু ঘ্যাঁট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। তারপর আমি একটা চাটুর উপর কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে একদম কম আঁচে পোলাও রেডি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। দেখো আমার পোলাওটা কীরকম ফ্লাপি হয়েছে, একদম রেডি হয়ে গেছে। চাল সেদ্ধ হয়ে গেছে, কোনো জল নেই। আমরা আসার আগেই মা চিকেনটা অলরেডি বানিয়ে রেখেছিল। আজকের মেনু হলো পোলাও, আলুর দম, তার সাথে চিকেন। সৈকতকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, এভাবে খেতে ও খুব ভালোবাসে। এই বাসন্তী পোলাও আমার ভীষণ প্রিয়, মানে বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইসের থেকেও প্রিয়। খেতে দারুণ লাগে। ছোটবেলা থেকে আমরা এই বাসন্তী পোলাও অনেক খেয়েছি, আমাদের বাড়িতে এটাই হতো। তখন তো আর ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানির এত চল ছিল না, বাঙালি বাড়িতে বাসন্তী পোলাওই ছিল। মাও আজকে চিকেনটা কষা কষা করে দারুণ বানিয়েছে। আমি অল্প করে পোলাও আর তার সাথে একটা চিকেন নিয়েছি। আজকে খেতে বসতে বসতে প্রায় বেলা 2টো বেজে গেল। আমাদের বাইরে থেকে আসতেই প্রায় 12টা বেজে গেছিল। তারপরে এসে এতগুলো রান্না করলাম তো, তাই খেতে বসতে বসতে প্রায় 2টো বেজে গেছে। কিন্তু যাই হোক, খাওয়াটা কিন্তু দুর্দান্ত হচ্ছে। পোলাওটাও খেতে দারুণ হয়েছে আর চিকেনটা তো ভালো হয়েইছে। এই যে এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট। সৈকতেরটা তো আজকে পাওয়া গেল না, ওটা যখন পাবো তখন তোমাদের দেখাবো। আমার জ্যাবরার একটা ইয়ারবাডস ছিল, সেটা কিছুদিন আগে খারাপ হয়ে গেছে, তাই সৈকত মনে করে এবার আমার জন্য বোসের নিয়ে এসছে। এর আগে বোস ইউজ করেছি, তারপর মাঝে 4 বছর জ্যাবরা ইউজ করছিলাম। ওটা খারাপ হয়ে যাওয়ার পর আবার এই বোসের নতুনটা। বোসের সাউন্ড কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আলাদা করে তেমন কোনো রিভিউ হয় না। আমার তো পার্সোনালি দারুণ লাগে। আমি গান শুনতে, অডিও স্টোরি শুনতে ভীষণ ভালোবাসি, তাই একটু ভালো কোয়ালিটির সাউন্ড হলে আমার ভালো লাগে। আর এদের সাউন্ড ইঞ্জিনিয়ারিং অসাধারণ হয়, মিক্সিংটাও দারুণ। আর সৈকতও বললো ওরও এটা শুনে দারুণ লাগছে। তোমাদের হয়তো মনে থাকবে আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে কারোর বিয়ে হলে এবং তার যদি ভিডিও রেকর্ডিং হতো, তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিও দেখতে বসা হতো। আজকেও তেমনি খাওয়া দাওয়ার পর বাবা মা বললো আমাদের বিয়ের ভিডিওটা চালাতে। ভাবলাম তাহলে তোমাদেরকেও একটু দেখাই। এইগুলো হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি। তখন আমরাও একটু প্রি ওয়েডিং করেছিলাম। আমরা যদিও খুব একটা ফটোজেনিক নই, তাই যতটা পোজ দিতে পেরেছিলাম দিয়েছিলাম। আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই ছবিগুলো তুলিয়েছিল। এইগুলো হচ্ছে আইবুড়ো ভাতের দিন। আর এটা হলো সৈকতের আইবুড়ো ভাত। ওর আইবুড়ো ভাত বেশ বড় করে হয়েছিল। এইবার চলে এলো বিয়ের দিন। তোমাদের আমাদের একটু বিয়ের গল্পটা বলি। আমার বিয়ে হয়েছিল এনটিপিসি ফারাক্কার টাউনশিপ থেকে, আর সৈকতের বাড়ি তো শ্রীরামপুর, তাই আমাদের অনেক দূরের বিয়ে ছিল। বিয়ের আগের দিন রাত্রিরেই ওরা ট্রেনে করে চলে এসেছিল। আমাদের বাড়ি পৌঁছে গেছিল বিয়ের দিন একদম সকাল সকাল। আমার বিয়েতে নান্দিমুখ করেছিল আমার জেঠু, ভাইয়ের বিয়েতেও তাই। আজকে এই ভিডিওটা বহু বছর পর দেখছি, মানে আমি তো বহু বছর পর দেখছি, তাই ঠিক ভিডিওটা কেমন ছিল সেটাই ভুলে গেছি। তাই আজকে যখন দেখছি সত্যিই কিন্তু ভালো লাগছে। নিজের বিয়ের ভিডিও দেখলে একটু বোকা বোকা লাগে, কিন্তু কতজন এসছিল, কে কে আমার বিয়েতে এসছিল, আবার যেন আমার নতুন করে মনে পড়ছে। আমাদের বিয়েতে অনেকগুলো বৃদ্ধি হয়, পুরো সকালটা কেটেই যায় ওই বৃদ্ধিগুলো করতে করতে। তারপর বিকেলের দিকে আমাকে সাজাতে এসছিল। তোমরা তো দেখোই আমি খুব একটা সাজি না, সাজতে আমার খুব একটা ভাল লাগে না, একটু সিম্পল থাকতে আমি পছন্দ করি।
কিন্তু বিয়ের দিনের ব্যাপারটা তো আলাদা, সেদিন তো সাজতেই হবে, তাই আমিও সেজেছিলাম। যতটা সুন্দর করে তারা পেরেছিল আমাকে সাজিয়ে দিয়েছিল। আমার বন্ধু বান্ধব, বাবা মা সবার সাথে ছবি তুলেছিলাম। এগুলোই তো থেকে যায় না অ্যালবামে। এর মাঝেই বর এসে হাজির। তারপর বরকে বরণ করা হলো। অনেক দূরের বিয়েবাড়ি হলেও কিন্তু আমাদের ভালোই বরযাত্রী এসছিল, মানে সৈকতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই এসছিলেন। তারপর ছেলে মেয়ে দুজনকেই আশীর্বাদ করা হয়েছিল। সব বরযাত্রীকে নিয়ে একসাথে ছবি তোলা হয়েছিল। দেখো, একটা ফ্রেমে মনে হয় ধরেনি ছবিটা। কলকাতার অফিস থেকে আমার কালিগরা এসছিলেন। এত দূরের বিয়েবাড়ি হওয়া সত্ত্বেও সকলে আমাকে এত ভালোবাসতো যে তারা সবাই বিয়েতে এসছিল। আমাদের বিয়ের নোটিশ আগে থেকেই দেওয়া ছিল, আমাদের বিয়ের মণ্ডপেই রেজিস্ট্রি হয়েছিল। রেজিস্ট্রি হওয়ার পর তারপর বিয়েতে বসা হয়েছিল। বিয়েটা আমাদের অনেকক্ষণ ধরে হয়েছিল, পুরো প্রসেসটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। বিয়ের দিন কিন্তু অদ্ভুত একটা প্যালপিটেশন হয়। কেন হয় জানি না, কিরম একটা ভয় ভয় লাগে, পেট গুড়গুড় করে, যেরকম পরীক্ষা দিতে গেলে হয় সেই রকম। আমারও সেরকম হচ্ছিল, কিন্তু সৈকতকে যে আমি একদম চিনতাম না বা ওর সাথে কথা বলিনি, ব্যাপারটা কিন্তু সেটা নয়। তাও একটা কিরম টেনশন হতে থাকে। আমাদের বিয়েটা 2টো পর্যায়ে হয়েছিল। প্রথম পর্যায়ের বিয়েতে কন্যাদান এবং আরও যা যা হয় সেগুলো মেয়ের বাড়ির পুরোহিত করেছিলেন, আর পরের পর্যায়টা করেছিলেন ছেলের বাড়ির পুরোহিত। প্রথম পর্যায়ের বিয়ে শেষ, এবার শুরু হবে দ্বিতীয় পর্যায়ের। এই পর্যায়ে যজ্ঞ হয়েছিল। এই যজ্ঞটা হয়েছিল প্রায় 1.5 ঘন্টা ধরে। আমাদের বিয়ের সময় অল্প অল্প ঠান্ডা ছিল, তাই যজ্ঞের আগুনে বিশাল যে কষ্ট হয়েছিল তা কিন্তু নয়। যাদের গরমকালে বিয়ে হয় তাদের বেশ খানিকটা কষ্ট হয় গরমে। এই সিঁদুরদান ব্যাপারটা কিন্তু খুব ইমোশনাল, মানে বুকের ভেতরটা কিন্তু একটা অন্যরকম হয়। এই এক ফোঁটা সিঁদুরে যেন জীবনটাই বদলে যায়। বিয়ের পর্ব শেষ। আমরা ফারাক্কা থেকে শ্রীরামপুর গেছিলাম ট্রেনে করে। তো সেই জন্য বেনারসি ছেড়ে একদম নর্মাল পোশাকে আমরা ট্রেনে করে গেছিলাম। তারপর আবার সেজে গুজে নিয়ে তারপর শ্রীরামপুরের বাড়িতে বধূবরণ হয়েছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল। ট্রেন থেকে নেমে আবার সেজে গুজে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে। তারপরে শুরু হয়েছিল আশীর্বাদের পর্ব। বাড়িতে যতজন উপস্থিত ছিলেন সবাইকে নিয়ে একটা বিশাল বড় ছবি। তার পরের দিন ছিল আমাদের বৌভাত, কিন্তু সন্ধেবেলায় রিসেপশন ছিল না। রিসেপশন ছিল আরেকটি দিন পর। বৌভাতের দিন ফুলশয্যার তত্ত্ব নিয়ে এসেছিল ভাই আর তোরসা। সেদিন বেশ মজা হয়েছিল, বাড়িতে অনেকে এসছিলেন। আজ আমার রিসেপশন আর অনেক সাজগোজ। বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল। বাইরে ফুলের গেটটাও যতটা সুন্দর হয়েছিল, ভেতরের আলোকসজ্জাও ছিল তেমনি সুন্দর। এই দিনও অনেক রকমের পোজ দিয়ে অনেকগুলো ছবি তোলা হয়েছিল, যেরম আর কি সকলের বিয়েতেই হয়ে থাকে। সৈকতের অফিস থেকে অনেক লোকজন এসছিল বিয়েতে। আজ যাদেরকে আমি অনেকেই চিনি, সেদিন হয়তো লক্ষ্যই করিনি কারা কারা এসছিল। বিয়ের দিন এত লোকজন আসেন এবং সকলকেই প্রথমবার দেখা হয়, তো তারপর মনেই থাকে না যে কে কে এসছিল। এই বিয়ের ভিডিও দেখতে গিয়ে মনে হচ্ছে মাঝখানে এই কোভিড মহামারীতে এই বিয়েতে দেখা অনেক লোকজনকে দেখছি যারা আজ আমাদের মধ্যে নেই। রিসেপশনে কনে যাত্রীরাও এসছিল অনেকে। সব মিলিয়ে আমাদের বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান খুব ভালোভাবেই হয়ে গেছিল। নিজের বিয়েতে তো নিজে খুব একটা মজা করা যায় না, কিন্তু বাকিরা নাকি দারুণ মজা করেছিল। দুই বাড়িতে আমরা দুজনেই বড় ছেলে মেয়ে, সেজন্য আমাদের বিয়েতে দেখলাম অনেক লোকজন এসছিল। রিসেপশনের দিনের ছবিগুলো কিন্তু খুব ভালো এসছে, তাই না? তোমরা কমেন্টে জানিও কিন্তু। আমাদের যারা ওয়েডিং ফটোগ্রাফার ছিল তারা আমাদের পোস্ট ওয়েডিংয়েও বেশ কিছু ছবি তুলে দিয়েছিল।
রাত্রিবেলা দুজনে চলে গেছিলাম স্ট্যালাকটাইট। আমরা কোথায় কী খাবো ভেবে না পেলেই চলে যাই স্ট্যালাকটাইট। আমরা যখনই যাই এদের খাবার আমাদের দারুণ লাগে। নিয়েছিলাম চিকেন গাইরো, 2টো পিটা ব্রেড আর তাজিকি। অন্যবারের মতোই দারুণ মজা করে খেলাম। আজকের দিনের শুরুটাও হয়েছিল ভালো খাওয়া দিয়ে, শেষটাও হলো ভালো খাওয়া দিয়ে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম, তোমাদের কাছ থেকে অনেক কমেন্ট আশা করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।